বিভিন্ন সীমান্ত দিয়ে আরও প্রায় ১০০ জনকে পুশিং করেছে বিএসএফ। লালমনিরহাটে বিজিবি ও স্থানীয়দের বাধা, নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছে অন্তত ৩৮ জন। তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। আমাদের ম্যাম আজকে আসছিল, ক্লাস নেয় না। আমরা অনেক বছর ধরে বঞ্চিত, আমরা এই বৈষম্যগুলোর সমাধান চাই। আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি। কুড়িগ্রামে বেড়েই চলেছে জমি সংক্রান্ত বিরোধ। প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজ সন্তানকে হত্যার ঘটনাও ঘটছে। কঠোর শাস্তির দাবি স্থানীয়দের। নিজের বাবাকে ওরা গুম করছে, গুম বলতে আত্মগোপন করেছে। লাশের সাথে রড ছিল, হাতিয়ার ছিল। নিজের বাড়িতে নিজে আগুন লাগিয়ে দিয়া আমার বাপ চাচার নামে মামলা করতো এবং এই রকম একটা আমরা আতঙ্কের মধ্যে আছি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবরাখবর। সিলেট, সুনামগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে প্রায় ১০০ জনকে পুশিং করেছে বিএসএফ। তাদের আটক করেছে বিজিবি। বিজিবি জানায় গতরাত ৩:৩০টার দিকে জৈন্তাপুরের মোকামপুঞ্জি এলাকায় নারী শিশুসহ ৩২ জনকে পুশিং করে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবির শ্রীপুর বিওপি। কদমখাল সীমান্ত দিয়ে পুশিং করা আরও ১৪ জনকে আটক করা হয় সকাল ৬টার দিকে। এছাড়া ভোর ৪:৩০টার দিকে উপজেলার মিনাটিলা এলাকায় ২০ জনকে সীমান্তের এপারে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বিজিবি। একই সময় সুনামগঞ্জের নৈকোট সীমান্ত এলাকা দিয়ে পুশিং করা ১৬ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশিং করেছে বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে গতরাতে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে বিজিবি। আটককৃতদের দাবি তারা বাংলাদেশের নাগরিক। তাদের দেয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে লালমনিরহাটের ৩ উপজেলার ৫ সীমান্ত দিয়ে অন্তত ৩৮ জনকে পুশিংয়ের চেষ্টা চালিয়েছে বিএসএফ। ভোরের দিকে একযোগে এসব মানুষকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়, তবে বিজিবি ও গ্রামবাসীদের বাধায় সেই চেষ্টা সফল হয়নি। তারা এখন নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছে। বিজিবি জানায় ভোরের দিকে আদিতমারির চৌরাটারি সীমান্ত দিয়ে ১৩ জন, হাতিবান্ধার বনচৌকি দিয়ে ৬ জন এবং পাটগ্রাম বিভিন্ন সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশ ভূখণ্ডে পুশিংয়ের চেষ্টা করে বিএসএফ। এই ঘটনার পর সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দর্শক, এ বিষয়ে আরো জানবো। লালমনিরহাটে রয়েছেন আমার সহকর্মী আনিসুর রহমান, তিনি সীমান্তের কাছাকাছিই রয়েছেন। আনিস, আপনি জানাবেন সেখানকার অবস্থা। নোম্যান্স ল্যান্ডে যারা অবস্থান করছিলেন তাদেরকে কি বিএসএফ ফেরত নিল কিনা, এবং এত নিরাপত্তার পরেও বারবার পুশিংয়ের ঘটনা, এই ব্যাপারে বিজিবি কি বলছে? এখন রয়েছে যে দুর্গাপুরের চৌরাটারি সীমান্ত, আর এই সীমান্তের যে আপনি বললেন যে ১৩ জন এখনো নোম্যান্স ল্যান্ডেই রয়েছে, তারা ভারতীয় অংশে রয়েছে। আর আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণ পরেই হয়তো আর বিজিবি আর বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হবে, সেই বৈঠকের পর হয়তো সিদ্ধান্ত হবে। আর এদিকে আমাদের যে অবস্থায় নোম্যান্স ল্যান্ডে রয়েছে সেগুলোর এখনো আর কোনো সুবিধা হয়নি। পতাকা বৈঠক শেষ হওয়ার পরে হয়তো বা এই বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে এখন আমরা দেখছি যে উৎসুক জনতা, আমাদের বাংলাদেশি স্থানীয় মানুষজন, আমাদের বিজিবি তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। তারা কিন্তু আমাদের বাংলাদেশি সীমান্তে তারা সতর্ক অবস্থানে রয়েছে, যারা কোনোভাবেই ভারতীয় নাগরিকদের সীমান্তে এই পুশিংয়ের চেষ্টা করা হয়েছে। সেখানে কিন্তু আমাদের বিজিবি সহ স্থানীয় লোকজন সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়াও পতাকা বৈঠকের পর হয়তো আমরা বাকি সিদ্ধান্ত জানাতে পারবো।
ধন্যবাদ আপনাকে আরিস। চাকরির শুরুতে 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তবে কর্মসূচি ঘিরে স্কুল ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে। কোথাও পাঠদান বন্ধ, আবার কোথাও ক্লাস নিয়েছেন শিক্ষকরা। অনেক জেলায় স্কুলে শিক্ষার্থীরা উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত রয়েছেন শিক্ষকরা। বিদ্যালয়ে গিয়েও ফিরে যায় অনেক ছাত্রছাত্রী। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগ জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। আমি হলো ক্লাস 1-এ পড়ি। আমাদের ম্যাম আজকে আসছিল, ক্লাস নেয় নাই। আমাদের সামনে বৃত্তি পরীক্ষা, কিন্তু আমাদের কতদিন যাবত এই বৃত্তিটা মানে লেখাপড়া বন্ধ হয়ে গেছে। কারণ এই যে আমাদের স্যার ম্যামরা ক্লাস নিতে পারতেছে না। পড়াশোনা যদি সঠিকভাবে না চলে তাহলে তো আমাদের বাচ্চারা পিছিয়ে যাবে। একজন ড্রাইভার যেখানে এন্ট্রি পদ 12 গ্রেড, সেখানে আমরা পাচ্ছি এন্ট্রি পদ 13 গ্রেড। আমাদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু কোনোভাবেই মানসম্মত পর্যায়ে যাচ্ছে না। আমরা চাই আমাদের বিষয়টি সরকার সুদৃষ্টি দিবেন এবং আমাদের অধিকারগুলো আমরা পাবো। প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি সম্পর্কে আরও জানবো। ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী জুয়েল সাহা বিকাশ। জুয়েল, যারা কচি কাঁচা শিক্ষার্থীরা রয়েছেন তারা ক্লাস করতে পারছেন না, এই ব্যাপারে শিক্ষকরা কি বলছে? কর্মসূচির বিষয়ে তাদের পরবর্তী নির্দেশনা কি রয়েছে, কি ভাবছেন তারা? আসলে এই যে তৃতীয় দিনের মতো কিন্তু এই শিক্ষকদের যে বিরতি চলছে, তো আমরা বেশ কয়েকটি বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু ঘুরে দেখেছি, কিন্তু সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে তারা কিন্তু নিয়মিত আসছে এবং শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন তারা সকাল 9টা থেকে কিন্তু বিদ্যালয়ে আসছে, কিন্তু শিক্ষকরা, সহকারী শিক্ষকরা কিন্তু তাদের ক্লাস নিচ্ছে না, যার কারণে কিন্তু শিক্ষার্থীরা বিদ্যালয়ে পাঠদানের আশায় কিন্তু বসে। আমরা এখন যেখানে রয়েছি এটি কিন্তু ভোলা সদর মডেল প্রাথমিক, সেখানেও কিন্তু আমরা ঠিক একই রকম চিত্র দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু তারা ক্লাসরুমে কিন্তু বসে রয়েছে, কিন্তু আসলে তাদের ক্লাস এখন পর্যন্ত হয়নি। তো এতে করে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু অনেকটা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছেন। অভিভাবকদের সাথে কথা বলেছি, অভিভাবকরাও কিন্তু তারাও কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন যে শিক্ষকদের যে দাবি দেওয়ার আদায়ের জন্য যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির কারণে তাদের সন্তানরা কিন্তু স্কুলে এসে কিন্তু ফিরে যাচ্ছেন, শিক্ষার্থীরা তারা কিন্তু পাঠদান থেকে বঞ্চিত হচ্ছেন। তো আমরা শিক্ষক যারা রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাদের সাথেও কথা বলেছি। তারাও জানিয়েছেন যে তাদের যে 3 দফা দাবি সেটি পুরো না হলেও কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা কিন্তু এই বিষয়ে কথা বলবো। একজন শিক্ষক রয়েছে বিদ্যালয়ে, আসলে আপনাদের এই কর্মসূচি কতদিন মতো চালিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং পরবর্তীতে আপনাদের কি কর্মসূচি আছে? আমাদের পরবর্তী কর্মসূচি, আমরা যে 6টা সংগঠন একাত্মতা ঘোষণা করে একসাথে আমরা এই দাবি আদায়ের জন্য মাঠে নেমেছি, আমরা আবার সিদ্ধান্ত নিয়ে সেটা জানাবো। আপাতত আমাদের কর্মসূচি হচ্ছে পূর্ণ দিবস কর্মবিরতি। আমাদের 3 দফা দাবি, সেটা হচ্ছে 11তম গ্রেড সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ ধরে এবং উচ্চতর গ্রেড নিরসন। আরেকটা হচ্ছে আমাদের সমাজ শতভাগ বিভাগীয় পদোন্নতি। এটা নিশ্চিত না হতে, আমাদের এই 3 দফা দাবি আন্দোলন নিশ্চিত না হতে আমরা আমাদের কর্মসূচি থেকে সরে দাঁড়াবো না। আমাদের ঊর্ধ্বতনরা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। উনি আসলে যেমনটাই বলছিলেন যে সহকারী শিক্ষক সমিতির উনি শিক্ষিকা, উনি কিন্তু বলছেন যে 3 দফা দাবি তাদের পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই কর্মবিরতি চালিয়ে যাবেন এবং পরবর্তীতে তারা হয়তো আরও কর্মসূচি গ্রহণের কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে জুয়েল। টিকিট কালোবাজারের সহ অনিয়ম দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন রেল স্টেশনে অভিযান চালাচ্ছে দুদক। চট্টগ্রাম রেল স্টেশনে রয়েছেন আমার সহকর্মী আলামিন শিকদার, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আলামিন, কোনো অনিয়মের প্রমাণ কি মিলেছে কিনা এবং কি অবস্থা দেখছেন সেখানে? আমরা ঠিক দুপুর থেকে এখানে রয়েছি এবং
ঠিক এখন থেকে 40 মিনিট ধরে আমরা যদি বলতে চাই 40 মিনিট আগে থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। টানা 40 মিনিট আমরা দেখছি যে স্টেশনের এখন স্টেশন ম্যানেজার রুমে রয়েছে দুদকের কর্মকর্তারা, এবং তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে সেটা হচ্ছে যে এই স্টেশন ম্যানেজারে তারা টিটি এবং টিকিট চেকার এবং আরএনবি অর্থাৎ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে কিন্তু এই রুমে প্রবেশের আগেই তারা ছদ্মবেশে তাদের পেছনে তাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করেছেন। এখানে একজন সহকারী পরিচালক রয়েছেন দুদকের সাইদ আলম, তিনি আমাদের যে বিষয়টি বললেন সেটা হচ্ছে যে তারা নিজেরাই টিকিট সংগ্রহ করেছেন বাড়তি টাকা দিয়ে। এই ধরনের যারা রেলের নিরাপত্তা কাজে যারা নিয়োজিত, রেলের টিকিট বিক্রির সাথে যারা নিয়োজিত, রেলের টিকিট বিনা টিকিটে যাতে ভ্রমণ না হয় সেটা নিশ্চিতে যাতে দায়িত্ব পালন করার কথা, তারাই কিন্তু এই ধরনের অপরাধগুলোর সাথে জড়িয়ে পড়ছে, দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে। সেই তথ্য এবং ভিডিও সহ কিন্তু সেটা তারা রেকর্ড করে রেখেছেন দুদকের যে কর্মকর্তারা রয়েছেন তারা, এবং এরই প্রেক্ষিতে তারা আমরা দেখেছি যে এই যে কার্যালয়টি রয়েছে এখন স্টেশন ম্যানেজারের কার্যালয়, সেই কার্যালয়ে তারা এসেছেন, স্টেশন ম্যানেজারের সাথে তারা কথা বলছেন। যাদের বিরুদ্ধে তারা এখন পর্যন্ত অভিযোগ পেয়েছেন তাদের সবার নাম তারা সংগ্রহ করে রেখেছেন, ঠিকানা সংগ্রহ করে রেখেছেন। পরবর্তীতে তারা এই নামগুলো কমিশনে পাঠাবেন এবং সেই বিষয়ে কমিশন থেকে পরবর্তী ব্যবস্থা বুঝতে পেরেছি আলামিন, ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রামে দিন দিন বাড়ছে জমি সংক্রান্ত বিরোধ। প্রতিপক্ষের সাথে সংঘর্ষের পাশাপাশি ফাঁসানোর জন্য গুম, অপহরণ, এমনকি হত্যার ঘটনাও দেখা যাচ্ছে। সম্প্রতি তেমনই এক ঘটনায় প্রতিপক্ষকে ঘায়েল করতে বাবা মা খুন করে মেয়েকে। নেক্কারজনক এই ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। বাবা মায়ের জমির লোভে বলি হলো নবম শ্রেণীর ছাত্রী জান্নাতি খাতুন। সন্তানের চেয়েও প্রিয় 32 বিঘা জমিতে মিলেছিল জান্নাতির মরদেহ। ঘটনাটি কুড়িগ্রাম সদর উপজেলার। পুলিশের তদন্তে উঠে আসে মুজিবুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে জমিনে বিরোধ চলছিল প্রতিবেশী জাহিদুলের। বহুভাবে চেষ্টা করেও সুরাহা না পেয়ে মুজিবুরকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যার পরিকল্পনা করে বাবা জাহিদুল। জান্নাতির মা মোর্শেদা ও চাচি শাহিনুরের সহায়তায় গত 11 মে মধ্যরাতে ঘুমন্ত জান্নাতিকে ডেকে জমিতে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। লাশের সাথে রড ছিল, হাতিয়ার ছিল, নিয়ে গেছি। ক্লাস 9 একটা এত সুন্দর একটা বাচ্চাকে ধ্বংস করলো, আর আমরা এটার এই বুদ্ধিজীবীদের মেন আগে ফাঁসি রটা চাই। আমরা নিজের বাড়িতে নিজে আগুন লাগিয়ে দিয়া আমার বাপ চাচার নামে মামলা করতো, এবং এই রকম একটা আমরা আতঙ্কের মধ্যে আছি। মেয়েটার বাপ আছে না, জান্নাতির মাও বসিয়েছে, বাপ কিন্তু চারিপাশে ঘুরে বেরিয়েছে, নাল কান কাপড় তাহা দিয়ে ঘিরে নাগাছে, এটি দেখছো। জমির জন্য নিজ সন্তানকে হত্যার এই ঘটনায় হতবাক স্থানীয়রা। নিজের বাবাকে ওরা গুম করছে, গুম বলতে আত্মগোপন করাইছে, করে এটা আমাদের উপর একটা দোষারোপ চাপাইছে, এবং কিছু হয়েছে। তার মানে ওই কেসে প্রায় আমরা 4-5 বছর এরকম ঝুলন্ত অবস্থা ছিলাম। বাচ্চারা ছোটবেলা থেকে লালন পালন করছি, খুব সন্তানের মতন দেখছি। এখন তার বাবার মার কাছে নিরাপদ না থাকলে আমরা তার কাছে কিভাবে নিরাপদ থাকবো? সেই যে বাবা মা যে এইরকম যে এইভাবে করছে, এটা আমার বলে সম্ভব নয়। শুনিয়ে আমার সেই আফসোস লাগে। পুলিশ বলছে এই তদন্ত তাদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রথমে জান্নাতির বড় চাচি শাহিনুর হত্যার কথা স্বীকার করে। পর্যায়ক্রমে জান্নাতির পিতা জাহিদুল ইসলাম সে নিজেও হত্যাকাণ্ডের কথা স্বীকার করে, এবং তার অত্যন্ত পরিতাপের বিষয়ে তার গর্ভধারিণী মা, যে কিনা তাকে গর্ভধারণ করে, সেই মা মোর্শেদা বেগমও তার সন্তানকে জান্নাতিকে হত্যার কথা স্বীকার করে। আইনজীবীরা জানালেন সম্প্রতি জেলা জুড়ে বেড়েছে জমিজমা সংক্রান্ত মামলা, সেই সাথে বেড়েছে সংঘাত সংঘর্ষ, যার পেছনে রয়েছে জমিনে বিবাদ। 1% জমির দাম এখন আগে যেরকম ছিল তার চেয়ে অনেক গুণ বেশি হয়ে গেছে। এখন সে কারণে অল্প সম্পত্তির জন্যও আগে যেটা মামলা হইতো না, এখন সেটার জন্য মানুষের মামলা করতেছে, এবং সেই মামলাগুলো ওই যে বললাম যেটা যে নিষ্পত্তি না হওয়ার কারণে ওই জটিলতা বৃদ্ধি পাইতেছে। জান্নাতির হত্যার ঘটনায় গত 12 মে নিজ স্ত্রী, ভাই ও ভাবির নামে মামলা করেন তার চাচা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। লালমনিরহাটে 5 আগস্ট আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে অগ্নিদগ্ধ 6 শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এই ঘটনায় মামলা করেছে জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আরমান আরিফ। সদর থানায় 38 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত অন্তত 35 জনকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করা হয়েছে।
মামলায় রাতেই আওয়ামী লীগের 9 নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন খান সুমনের নেতৃত্বে তার বহুতল বাড়িতে 6 শিক্ষার্থীকে আটকে আগুন দেওয়া হয়। সেখানে অগ্নিদগ্ধ হয়ে মারা যান জুবায়ের হোসেন, আল শাহরিয়ার রিয়াদ তন্ময়, শাহরিয়ার আল আফরোজ শ্রাবণ, জনি মিয়া, রাধিক হোসেন রুশো ও রাজিবুল করিম সরকার। পরে পুড়ে যাওয়া বাড়ি থেকে তাদের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ভোলায় যাত্রীবাহী একটি লঞ্চে তল্লাশি চালিয়ে হরিণের মাংস সহ 2 জনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। কোস্টগার্ড থানায় গতরাতে সদরের ইলিশা এলাকার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে তারা। এই সময় ঢাকাগামী তাশরিফ 1 নামের একটি যাত্রীবাহী লঞ্চ থেকে 45 কেজি হরিণের মাংস সহ রাফেজ ও মাকসুদুর নামের 2 জনকে আটক করা হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের ভোলা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।